তা সবাই শুনতে এবং দেখতে সবাই পাচ্ছ তো? একটু তোমরা জানাও তো, দেখতে এবং শুনতে সবাই পাচ্ছ? ওকে, ঠিক আছে, চলো। তো আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, মিউট করে দাও। পূজা সাহা, মিউট করে দাও। দেখো, তো তোমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, তো এই জন্য আমি একটু জাস্ট ওভারভিউটা দিয়ে দিই। তারপর হচ্ছে কি আমি পুরো জিনিসটা আজকে কি কি পড়বো আমরা, সেটা আমি তোমাদেরকে বলে দেবো আর কি। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এর আগেও মানে এসএলএসটির যেটা আমরা পড়িয়েছিলাম, সেকেন্ড এসএলএসটি, তাতেও তোমরা পড়াশোনা করেছো এবং অনেকেও হয়তো তোমরা সেকেন্ড এসএলএসটির প্যানেলেও আছো আশা করি। এবারে কেউ হয়তো 11-12টা নিয়েছো যাতে পরবর্তীকালে প্রমোশনাল যে পরীক্ষাটা হবে তাতে যাতে তোমরা কোয়ালিফাই করতে পারো। আবার হ্যাঁ, অনেকে নতুনও আছো। এবারে একটা জিনিস যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার মানে প্রয়াস করব প্রথমে। দেখো, তোমরা এই বিষয়টা সবাই জেনে গেছো যে মাই লাইব্রেরিতে গেলে ওয়েবসাইটে যাও বা তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাও, ঠিক আছে? এখানে প্রত্যেকে তোমরা এই যে কোর্সটাতে জয়েন করেছো সেই কোর্সের নাম হচ্ছে দেখো থার্ড এসএলএসটি 11-12 বায়োলজিক্যাল সায়েন্স। তো এখানে তোমরা ভালো করেই লক্ষ্য করেছো যে প্র্যাকটিস সেট, ভিডিও, নোটস, মক টেস্ট, সিলেবাস, লাইভ ক্লাস। এবারে তোমরা প্রত্যেকে এই লাইভ ক্লাসে গিয়ে দেখেছো। এবার আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। হয়তো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জয়েন করানো হয়েছে, সেখানে তোমাদেরকে জয়েন করতে ক্লাসে বলা হচ্ছে। এবারে মোটামুটিভাবে তোমরা এই যে টাইমটা বলা হয়েছে না, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং সানডে, এই টাইমটা হচ্ছে কি তোমাদের ক্ষেত্রে খুব ক্রুশিয়াল টাইম। কারণ এই পার্টিকুলার টাইমেই তোমাদের ক্লাসটা শুরু হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় ক্ষেত্রে আমরা হয়তো 2-1 মিনিট এপাশ সেপাশ হতে পারে, তাহলে প্রিপারেশন এসপি একাডেমিতে প্রত্যেকটা ক্লাস কিন্তু এজ পার রুটিন যেটা সেটাই মেনেই আমরা ক্লাসটা করি আর কি, ঠিক আছে? আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। তো যদি তোমরা প্র্যাকটিস সেটে যাও, তাই না, যেমন আজকে আমরা যে ক্লাসটা করব তার সাথে সাথে দেখবে এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এখানে তোমরা জুলজি, বোটানি, এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা করে সেপারেট করতে পারবে, ঠিক আছে? এবং মক টেস্ট, সিলেবাস পেয়ে যাবে এখানে। আর লাইভ ক্লাস তো তোমরা জানো, এটা দেখানোর কিছু কারণ নেই। এবারে আরেকটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার তোমাদের রুটিনে যেটা করা আছে এখানে লেখা আছে, দেখো এই যে মঙ্গলবার হচ্ছে বোটানি, দেখতে পাচ্ছ এই যে পাশে যেটা দেওয়া আছে, বা তোমরা এখানে ইনস্ট্রাকশনেও যেতে পারো, ঠিক আছে? এখানে দেখো একটা যে নোটসে গেলে, নোটসে যাওয়ার পরে দেখো ক্লাস রুটিন এবং ইনস্ট্রাকশন। এই ক্লাস রুটিন এবং ইনস্ট্রাকশনে ক্লিক করলে দেখবে তোমরা এখানে ক্লাসের রুটিনগুলো দেখতে পাবে, তাই না? আমি কিছুটা প্রয়াস করেছি যে কিভাবে তোমরা লাইভ ক্লাসে জয়েন করতে পারবে, সেটাও কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, তাই না? তো দেখো এই যে আজকে বোটানি, তো আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছি মানে যাতে করে তোমাদের খুব একটা বেশি যাতে অসুবিধা না হয়, সবাই যাতে মানে নিশ্চিন্তে ক্লাসগুলো জয়েন করতে পারো, বা সবাই যাতে হচ্ছে কি তোমার সুষ্ঠুভাবে ক্লাসে জয়েন করে সমস্ত জিনিসগুলোকে পেতে পারো, আমি চেষ্টা করেছি। এবারে জাস্ট আমি দেখিয়ে দিলাম এই কারণে, অনেকে হয়তো তোমরা জেনে গেছো, অনেকে জানো না, তাদের সবার কথা মাথায় রেখে আমি বলে দিলাম যে এই সেকশনটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে যে লাইভ ক্লাসটা হচ্ছে তার রেকর্ডেড ভিডিও এই জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? আমরা উইদিন ঘন্টা দুয়েকের মধ্যে আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আচ্ছা, কারা কারা ইংলিশ মিডিয়াম আছো, মানে ইংলিশ মিডিয়ামের জন্য প্রিপারেশন করবে, একটু তোমরা রেসপন্স করে তো। কারা কারা ইংলিশ মিডিয়াম আছো, মানে ইংলিশ ভার্সন আর কি, যারা ইংলিশ ভার্সানে পড়াশোনা করতে ইচ্ছুক বা ইংলিশ ভার্সনটা পড়াশোনা করতে চায়, কেউ আছো? কেউ কি তোমরা আছো? এরকম কেউ নেই? হ্যাঁ, বলো। দেখো একটা স্পেশাল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করো, দেখবে তারপর লগ ইন করলে জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। দেখো, তাহলে এবার হচ্ছে কি ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে ম্যাক্সিমাম তোমরা যারা যারা আছো সবাই কিন্তু তোমরা বেঙ্গলি মিডিয়াম, তাই তো? তাহলে আমরা ওই বেঙ্গলি মিডিয়ামের ক্লাসটাই তোমাদের করাবো, ঠিক আছে? চলো, তাহলে এই হচ্ছে কি দেখো, কিন্তু তোমাদেরকে বলে দিই বাংলা ইংরেজি দুটোই দেওয়া থাকবে,
ঠিক আছে, তোমরা যার যেটা সুবিধা মনে হবে সে সেটাতে জয়েন করবে, মানে সেটা সে পড়াশোনা করবে। ঠিক আছে, সঙ্গীতা বাবা হ্যাঁ ভিডিও অফ করে দাও। দেখো তাহলে কি বললাম, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব যেহেতু বোটানি, তো বোটানির দেখো তোমাদের সিলেবাস যদি আমরা দেখি, ঠিক আছে, আমি একবার তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিই। ঠিক আছে, কারণ আজকে যেহেতু প্রথম ক্লাস আছে, আমার মনে হয় একটু সিলেবাসটা ডিসকাস করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, তাই না? তো দেখো এখানে যদি আমি সিলেবাসটা তোমাদেরকে দেখাই, আশা করি তোমরা সবাই সিলেবাসটা দেখতে পাচ্ছ, তাই তো? সিলেবাসটা দেখতে পাচ্ছ। আমি যেহেতু আজকে বোটানি পড়াবো, তো এই জন্য তোমাদের বোটানির সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আছে সেল, তার আন্ডারে প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস আছে, তারপরে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ সেলুলার অর্গানেলস আছে, এবং সের সাথে হচ্ছে কি তোমার সেল মেমব্রেন, ক্রোমোজোম এবং তার আলট্রাস্ট্রাকচার এবং কেমিক্যাল কম্পোজিশন। এটা হচ্ছে আমাদের সিলেবাস। আমরা চেষ্টা করব, ঠিক আছে, যারা যারা ক্লাস করছো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা চেষ্টা, পুরনো সিলেবাসটাই তো? হ্যাঁ পুরোনো সিলেবাস। আর নতুন কি সিলেবাস এসছে বাবা? নতুন কি সিলেবাস এসছে? না স্যার। তাহলে দেখো, তাহলে অতএব হচ্ছে কি এই সিলেবাস যেটা ছিল সেই সিলেবাস ধরে আমরা পড়ব। বলো, প্রত্যেকটা ইনস্ট্রাকশন গ্রুপে বলা আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে পারবে। দেখো একটা স্পেশাল লিংক দেওয়া আছে গ্রুপে, ওখানে লিঙ্ক বা তোমাকে তোমাকে পাঠানো হয়েছে, সেখানে লেখা আছে যে লিঙ্কটা কাউকে শেয়ার করো। হ্যাঁ সম্ভবত বল, স্যার বলছি যে এই ব্যাচের আপনার আমাকে WhatsApp করো। অ্যাক্সেস কবে অবধি থাকবে, মানে কোর্সটার অ্যাক্সেসটা ধরুন আমি যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে, যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততদিন থাক। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখো তাহলে কি বললাম, তাহলে মোটামুটি ভাবে তোমরা বুঝতে পারলে যে এই জিনিসটা। আচ্ছা, আর কারো কিছু যদি কোয়ারি থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর কারো কিছু যদি কোয়ারি থাকে? তারপর আমার একটা কোয়ারি আছে স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে ইউপিএসসি মডেল বলেছেন, এই ব্যাপারটা একটু যদি পরিষ্কার করে বলেন সেটা আর কি ভালো হয়। দেখো আমি প্রথম কথা, দেখো তোমাদেরকে আমি সেই মতনই প্রিপারেশন করাবো। ইউপিএসসি যে বারবার ইউপিএসসি কথা বলা হচ্ছে না, ইউপিএসসি কথার অর্থ হচ্ছে কি, দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা না, দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দেখো, এই যে স্টেটমেন্ট দেওয়া আছে যে বলেছে যে কয়টি সঠিক, কেবল একটি, কেবল দুটি, কেবল তিনটি, এই ধরনের কোশ্চেন। সাবজেক্টিভ যে কোশ্চেনটা হবে এই ধরনের কোশ্চেন হবে। এখানে বলেছে দেখো এই যে কোশ্চেনটা, এইটাকে বলা হচ্ছে ইউপিএসসি মডেলের কোশ্চেন। মানে যেখানে হচ্ছে কি, দেখো গ্রুপে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করো, তোমাকে পাঠানো হয়েছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো। দেখো তাহলে কি বললাম বুঝতে পারলে? দেখো এবার হচ্ছে কি, তুমি যেটা বলছো যে ইউপিএসসি প্যাটার্ন, ইউপিএসসির ক্ষেত্রে দেখো যদি দুটো জিনিস হতে পারে, যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা বাড়ছে, প্রচুর কম্পিটিশন, প্রিলি বলে একটা পরীক্ষা হতে পারে, আর হচ্ছে কি তোমার সাবজেক্ট হতে পারে। এবারে প্রিলি হলে সেটা আমরা আগে থেকে জানতে পারবো, যার সম্ভাবনা অনেকটাই কম আছে। যদি আমি তর্কের খাতে ধরে নিলাম হবে, তাহলে সাবজেক্ট তো হবেই, প্রিলি করে সাবজেক্ট হবে, তাহলে প্রিলি হওয়ার সম্ভাবনা স্কুল টিচারের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে কি, এবারে যেটা ইউপিএসসির কথা বলা হচ্ছে, তো এই ইউপিএসসির ক্ষেত্রে হচ্ছে কি তোমার যেটা মূল বিষয়টা হচ্ছে কি, এই ধরনের কোশ্চেন হবে আর লং টাইম। ঠিক আছে, মানে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন হয়। আমি তোমাদেরকে সেইভাবেই মানে ধরে পড়াচ্ছি আর কি, বুঝতে পারলাম? মানে সেই ধরনের ইউপিএসসির কথা মাথায় রেখেই তোমাদেরকে করাবো। যেমন ধরো একটা কোশ্চেন দেখো, এই যে আগে দেওয়া হতো যে কোশ্চেনটা, যে ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করেছে, তাই না? বা ফ্লুইড মডেল বলতে কি বোঝো? কিন্তু দেখো এখানে ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, বলা আছে যে কয়টি সঠিক বা কোনটা ঠিক কোনটা ভুল। বা দেখো এখানে আমি একটা কোশ্চেন বানিয়েছি, এই যে লাইসোজোম, গোলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম, মসৃণ, তাদের ফাংশনগুলো দেওয়া আছে। তাহলে এখানে বলেছে কোনগুলো সঠিকভাবে মিলছে। তাহলে দিস ইজ নন এজ দ্য ইউপিএসসি প্যাটার্ন, ইউপিএসসি প্যাটার্ন এমসিকিউ। সন্দীপন, আশা করি তুমি বুঝতে পারছো ব্যাপারটা, আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাই না? বাকি যদি আর কারো কিছু কোয়ারি থাকে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা এই সেকেন্ড এসএলএসটির সময় মানে পুরো
ঘোড়ার দৌড়ের মতন হচ্ছে কি আমরা কোর্সটাকে আমরা শুরু করেছিলাম, তাই তো? কিন্তু এবারেও কিন্তু আমরা সেইভাবে করব না, আমরা কিন্তু হচ্ছে কি মানে প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে কি ধরে ধরে করব, তাই না? আমরা কিন্তু চেষ্টা করব হচ্ছে কি যে এই জিনিসগুলোকে ধরে ধরে করার জন্য। কেননা আমরা মূলত হচ্ছে কি দেখো, মানে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস আহ, মানে যাতে করে হচ্ছে কি সবাই সব জিনিস বুঝতে পারে, যতটা হয় মানে যতটা আমরা হচ্ছে কি যতটা পারলে মানে টাইমের মধ্যে যতটা করা যায় আমরা সেই মতন করে এগো। ধরো সাপোজ হচ্ছে কি এখানে প্রথমে যেটা আছে দেখো যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্সেস উইথ রেফারেন্স টু দেয়ার নিউক্লিয়ার অ্যান্ড সেল ওয়াল কম্পোজিশন। যদি একটাই হয় তাহলে তাহলে একটাই করব আমরা, তাই না? যদি একটাই হচ্ছে কি হয় তাহলে একটাই করব আমরা। কি বললাম বুঝতে পারলে? তো কারণ হচ্ছে কি আমরা বেশি এগোবো না, ঠিক আছে? আমরা বেশি এগোবো না, আমরা এই জিনিসটা হচ্ছে কি তোমার মানে ধরে ধরে করেই হচ্ছে কি আমরা এগোবো, কেমন? স্যার এইভাবে এগোনোই ভালো স্যার, আগের বার টাইম কম ছিল বলে আমরা না হয় ওইভাবে করেছিলাম। একদম 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 একদম। তো সেই জন্য আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরাও, হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা কি আমি প্রত্যেকটা এই যে সিলেবাসটা দেখালাম না, সিলেবাসের যখন আমি নোটসটা দেবো বা নোটসটা এখানে আপডেট, দেখো আজকের যে নোটসটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমি তোমাদেরকে ওয়েবসাইটটাকে আবার একবার দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এই যে বায়োলজিক্যাল সায়েন্স SLST হচ্ছে কি তোমার 11-12, এখানে যদি তোমরা নোটস সেকশনে যাও দেখো আজকের দুটো নোটসই কিন্তু আপডেট হয়ে গেছে এখানে। তোমরা অ্যাপেও দেখতে পাবে, ওয়েবসাইটেও দেখতে পাবে। এবারে আমি যেটা বলবো, আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে নোটস দেবো। কেন বলো দেখি? আমি যদি পার্ট মার্কিং ধরো তোমাকে এইটুকু নোট দিতাম বা তারপরে এটা দিলাম, তাহলে তোমাদের না গুলিয়ে যাবে। তোমাদেরকে আমি নোটসগুলো প্রোভাইড করবো এজ পার কি হিসাবে না পুরো চ্যাপ্টার ওয়াইজ। এবারে তোমরা কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ তোমাদের একটা দাবি হতে পারে, অনেকেই তোমরা দাবি করো বা অনেকেই তোমরা বলো যে স্যার একসাথে হচ্ছে কি নোটসগুলো দিয়ে দিন। দেখো একসাথে দিলে না নোটসের কোয়ালিটি কিন্তু হচ্ছে কি আমি মেনটেন করতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমি বলবো কি যে মানে ধাপে ধাপে ধরো এই সপ্তাহের নোটসটা হচ্ছে কি তোমার যেটা ক্লাস হবে সেটা আমি এক সপ্তাহ আগে আগে করে হচ্ছে আমি আপডেট করে দেবো, ঠিক আছে? সেকেন্ড SLSTর যে নোটসগুলো এবারে নোটসগুলো সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কোনো মিল নেই, দুটো কিন্তু নোটস হচ্ছে কি পরস্পর কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে একসাথে তোমরা সমস্ত নোটস একসাথে পাবে না। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি দেখো আমরা বলতে পারি যে এই জিনিসটা তোমরা ধাপে ধাপে পাবে, প্রত্যেকটা এক সপ্তাহ আগে তোমরা পেয়ে যাবে। এবারে পারলে তোমরা এক সপ্তাহ আগে যেহেতু পাচ্ছ, তাহলে এক সপ্তাহ আগে গিয়ে তোমরা কি করবে না তোমরা হচ্ছে কি মানে প্রিন্ট আউট করে নেবে যদি পারো, যদি সম্ভব হয়, ঠিক আছে? প্রিন্ট আউট করে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে বলে দেখি, তাহলে জিনিসটা হচ্ছে কি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি বলে দিলাম কারোর যদি ট্যাবলেট বা কোনো ট্যাব থাকে বা ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে, তাহলে সেখানেও তোমরা যদি কি পড়ে নিতে পারো তাহলে দ্যাটস গুড, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যাই হোক আমি আর বেশি কিছু বলবো না, এবার আমরা পড়াশোনাতে শুরু করব। আমি বলছি এই যে ধরনের নোটগুলো আপনি প্রোভাইড করছেন এটা করলে স্যার 9-10টা মোটামুটি কাভার হয়ে যাবে, তাই তো? দেখো যারা 11-12 নিয়েছো, তাই না, 11-12 সিলেবাস 9-10 থেকে অনেকটাই বেশি। আশা করি 11-12টা পড়লে 9-10টা হয়ে যাবে। এবারে দুটো পরীক্ষার মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড অফ দ্য MCQ। তোমরা এবারে সেকেন্ড SLST ক্ষেত্রেও দেখেছো যে 9-10 যেটা SLST 9-10 পরীক্ষার কোশ্চেন একদম পুরো বেসিক লেভেলে ছিল, আর 11-12 ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ছিল। এবারে সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে কি 9-10টা পড়াবো তখন কিন্তু হচ্ছে কি বেসিক লেভেলটাই পড়াবো, ঠিক আছে? আর 11-12টা একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার চেষ্টা করবো। এবারে যারা এফোর্ড করতে পারছো না তোমরা একটাই নাও, আশা করি স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা যখন প্র্যাকটিস করবে বেসিকটা আশা করি হয়ে যাবে, ঠিক আছে? আর যারা হচ্ছে কি এফোর্ড করতে পারবে তারা তোমরা দুটো নিতে পারো, যদি এফোর্ড করতে কেউ পারে আর কি, ঠিক আছে? আমি সবাইকে বলবো না যে সবাইকে নিতেই হবে, তবে 11-12টা পড়লে ম্যাক্সিমামটা 9-10টা কভার হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে যদি শেষ দিকে কিছু এমনি সাজেস্টিভ, যেখানে আপনি যেমন ওই সেট গুলো দিয়েছিলেন আগেবারে 19 ক্ষেত্রে, এর কিছু দিয়ে দেন শেষ দিকে যদি আচ্ছা আমি আগে দেখছি, আছি। ঠিক আছে? তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, মাথায় রাখবো আমি, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি আপাতত এটা পড়াশোনা শুরু করো, ঠিক আছে? কতটা তোমার বুঝতে পারছো, কতটা কাজে লাগছে তারপর ডিপেন্ড করছে, ঠিক আছে? চলো।
আর এই জার্নিটা আমাদের কিন্তু এক মাস 2 মাস নয়। দেখো একটা জিনিস তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি, বা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমরা এই যে কোর্সটা শুরু করেছি, এটা কিন্তু হচ্ছে কি তোমার মানে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততদিন, মানে আপ টু হচ্ছে এক্সাম। এবং যারা নতুন তোমরা ভালো করে জেনে নাও, যারা পুরনো তারা জানে আমরা এই যে জার্নিটা শুরু করলাম, শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত যাই হোক না কেন, আমাদের ওই ক্লাস রুটিন কিন্তু মেনটেন করে ক্লাস কিন্তু প্রতিদিন হবে, মানে যেটা রুটিনটা আছে আর কি। তো ওতেই হচ্ছে কি তোমরা চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোকে রেগুলার বেসিসে অ্যাটেন্ড করার জন্য, খুব যদি অসুবিধা না হয়। এবারে অসুবিধা হলে রেকর্ডেড ক্লাসটা কিন্তু তোমরা ওই দিনকে রেকর্ডিং ওই দিনকে দেখে নেওয়ার চেষ্টা করবে, না হলে জমা হয়ে যাবে পাহাড় প্রমাণ হচ্ছে কি নোটস জমা হয়ে যাবে, লাভের লাভ কিছু হবে না, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে বলছি, আমরা এই জার্নিটা আমাদের প্রায় 1 বছর 1.5 বছর, ঠিক আছে? 1 বছর তো কম্পালসারি লাগবে, কারণ এসএলএসটি মানে শুরু হতে না হতে প্রায় ধরো 2027 এই বছরের নোটিফিকেশন বেরোলেও, ধরো আমি তর্কে ঘাতে ধরে নিলাম ডিসেম্বরে নোটিফিকেশন বেরোল, তাহলে পরীক্ষা হতে হতে সেই এপ্রিল কাছাকাছি, তাহলে এদিকে হচ্ছে কি তোমার আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে তোমার আছে প্রায় 5 মাস, সেখানে হচ্ছে 4 মাস, মানে 9 মাস, মানে ন্যূনতম 1 বছর তো একটা মানে 8 থেকে হচ্ছে কি তোমার 12 মাস, তাই না? 8 মান্থ হচ্ছে কি তোমার 12 মান্থ কাছাকাছি হচ্ছে কি কোর্সটা চলবে, ঠিক আছে? তো ওতেই হচ্ছে কি আমরা তাড়াহুড়া করবো না, আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস বুঝবো, ঠিক আছে? তারপর আমরা এগোবো। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তোমাদেরকে জাস্ট আমি বলে দিলাম এই কারণে, তার কারণ হচ্ছে কি আমরা প্ল্যানিং ভাবে করে মানে ধাপে ধাপে হচ্ছে করে এগো, আর যেটা যেরকম যেদিনকে রুটিন আছে সেটা সেরকম করে হচ্ছে কি তোমার সেরকম করেই চলবে, ঠিক আছে? ঠিক আছে, সেরকম করেই চলো। হ্যাঁ, হ্যাঁ বলো। 19-এর লাইভ ক্লাসটা 8টা থেকে 9টা থেকে দুটো জায়গায় দুই রকম দেখলাম মনে হলো। দেখো তোমাদেরকে এখনো কনফিউশন দূর করে দিচ্ছি, 8টা থেকে কোন জায়গাটায় আছে আমি জানি না, তোমাদের দেখো যে কোর্সটা তোমরা জয়েন করেছো ওই কোর্সে গেলে লাইভ ক্লাসের কাছে গেলে ওখানে তোমাকে দেখিয়ে দেবে যে কোন দিন কোনটা ক্লাস আছে, তাই না? 9টা থেকে যেটা ক্লাসটা আছে 8টা থেকে কোথায় ক্লাস আছে আমি দেখতে পাচ্ছি না তো বাবা। আছে 9-10 কথা বলছে 9-10 এর ক্ষেত্রে। হ্যাঁ, 9-10 এর ক্ষেত্রে 9-10 এর সিলেবাস দেওয়া আছে, তাই না? 9-10 এর ক্ষেত্রে 9-10 এর সিলেবাস দেওয়া আছে, এই দেখো এটা হচ্ছে 9-10 এর সিলেবাস, তাই না? এটা 9-10 এর ক্ষেত্রে তুমি যাও, এই যে 9-10 এর ক্ষেত্রে দেখো আলাদা, এই যে এটা সকাল 8টা করে করা আছে, ঠিক আছে? এটা 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 মর্নিং শিফট আছে, আর তোমাদেরটা নাইট শিফট চলছে, ঠিক আছে? যারা মর্নিং এ পছন্দ করে তাদের মর্নিং শিফট দেওয়া আছে, আর এটা আছে 11-12টা আছে কি তোমার নাইট শিফট, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আর কারো কিছু কোয়ারি নেই? স্যার এবার একটু স্যার একটু ছোট্ট করে মোটিভেশনাল স্পিচ দিয়ে দেওয়ার পড়াটা শুরু করুন স্যার। হ্যাঁ, তো হ্যাঁ রেকর্ডিং গুলো হচ্ছে কি তোমরা কোথায় থাকবে, ওই যে বললাম, এই যে দেখালাম এতক্ষণ কি দেখাচ্ছি বাবা, এই যে এখানেই তোমরা দেখতে পাবে, এই যে রেকর্ডিং যে ভিডিওতে দেখতে পাবে, এই যে ভিডিও সেকশনে চলে আসবে, আজকে ক্লাসটা হয়ে গেলে তোমরা ভিডিও সেকশনে দেখতে পাবে। চলো তাহলে এবার আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনেক কিছু জিনিস হয়ে গেল, আমি এবারে হচ্ছে কি পড়াতে ঢুকছি, ঠিক আছে? এবারে যার যেটা কোয়ারি আছে একটু তোমরা ধৈর্য রাখো, দিলে তোমরা হচ্ছে কি তোমার পারবে করতে। দেখো তাহলে তোমরা আজকে যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে কি প্রথমে যেটা আমরা পড়বো যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটস। এটা তোমাদের প্রত্যেকেরই জানা আছে বা সবাই তোমরা পড়েছো, এই বিষয়ে কোনো দ্বিধা নেই। দেখো প্রোক্যারিওটিককে আমরা আদি জীব বলে থাকি, ইউক্যারিওটিককে আমরা সুকেন্দ্রিক বলে থাকি। তার পিছনে যেটা কারণ হচ্ছে কি কোষের গঠনগত বৈশিষ্ট্য এবং তাদের নিউক্লিয়াসের গঠন আর কি। হ্যাঁ, বিশেষ করে আমরা এই যে নিউক্লিয়াসটাকেই বেশি গুরুত্ব দিই। যারা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস আমরা তাকেই বলবো যে নিউক্লিয়াসের হচ্ছে কি তোমার একটা নিউক্লিয়াসে 4টি কম্পোনেন্ট থাকে, তাই না? নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস এবং নিউক্লিয় রেটিকুলাম। এই যে 4টি অংশ থাকে,
তো এই চারটি অংশ যদি হচ্ছে কি কোনো নিউক্লিয়াসের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস। আর যাদের ক্ষেত্রে থাকে না তাদের ক্ষেত্রে আমরা কি বলি, তারা হচ্ছে প্রোক্যারিওটস। তো বেসিক্যালি যারা প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই যে নিউক্লিয় রেটিকুলাম যেটা, সেটা হচ্ছে কি তোমার কি হিসাবে থাকে না ক্রোমাটিন ফাইবার, বা যেটাকে আমরা ক্রোমাটিন ফাইবার ঠিক না বলেও তাদের ক্ষেত্রে দেখবে ডিএনএ আরএনএ হিসাবে শুধু থাকে আর কি, ঠিক আছে। নেকেড ডিএনএ আমরা বলি, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা নিউক্লিওজোম বলি, তাই না, বা নিউক্লিওয়েড বলি আমরা, নিউক্লিওজোম না নিউক্লিওয়েড বলি, কারণ ওদের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর কি। তো এবার দেখো আরো কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ডিস্টিংগুইশ করি বা আলাদা করি। হ্যাঁ, নিউক্লিওয়েড বা জিনোফোর বলি, একদম ঠিক বলেছো, নিউক্লিওয়েড বা জিনোফোর। তো সেই জন্য আমরা বলছি দেখো যারা প্রোক্যারিওটস তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরা স্ট্রাকচারের দিক থেকে এরা খুব মানে মানে কি বলবো, এরা খুব মাইনিউট হয় বা এরা মাইক্রোস্কোপিক হয়, তাই না, অত্যন্ত ক্ষুদ্র, যেটা হচ্ছে 0.1 থেকে প্রায় হচ্ছে 5 হচ্ছে মাইক্রোমিটার পর্যন্ত কি হয় না এদের তোমার হচ্ছে কি সাইজটা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এর পাশাপাশি মনে রাখবে যে এই যে নিউক্লিয়াসের ব্যাপারটা যারা প্রোক্যারিওটের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখো নিউক্লিয় পর্দা বা নিউক্লিওলাস থাকে না। এই যে আমরা একটু আগেই বলছিলাম, তোমরাও রিপ্লাই দিলে যে নিউক্লিওয়েড, তাই না, নিউক্লিয়েট অঞ্চলে কি থাকবে, ডিএনএ, নিউক্লিয়েট অঞ্চলে ডিএনএ মুক্ত অবস্থায় থাকবে, মানে নেকেড ডিএনএ আর কি, ঠিক আছে। যেটা কোনো মানে অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম ফর্ম করতে গেলে ডিএনএ এর সাথে হিস্টোন নন হিস্টোন প্রোটিন, তাই না, তো এইগুলো যুক্ত হয়ে গিয়ে ক্রোমোজোম ফর্ম করছে। তাহলে এদের ক্ষেত্রে উইদাউট এনি হিস্টোন প্রোটিন, তোমরা জানো যে এদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে না, এমন অবস্থায় শুধু ডিএনএটা মুক্ত অবস্থায় থাকছে, সেই জন্য তাদেরকে আমরা জিনোফোর বা নিউক্লিয়েটটা বলছি। এবার দেখো যদি কোষীয়ঙ্গাণু দেখি আমরা, তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলার মতন কোনো পর্দা ঘেরা কোষীয়ঙ্গাণু কিন্তু থাকে না, অ্যাবসেন্স থাকে, তাই না। তো শুধুমাত্র দেখবে রাইবোজোমটা থাকে, তা আবার 70S রাইবোজোমটা থাকছে, আর রাইবোজোমটা হচ্ছে কি তোমার পর্দা বিহীন একটা কোষীয়ঙ্গাণু। তো এই জন্য আমরা এখানে বলছি যে পর্দা ঘেরা কোষীয়ঙ্গাণু থাকে না, বাট রাইবোজোম থাকে, সেটা পর্দাবিহীন এবং সেটা 70S টাইপসের। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তাই না, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে নীলাভ সবুজ শৈবাল পড়েছে, আর্কিয়া, তাই না, এই সমস্ত হচ্ছে কি তোমার যারা, তাদেরকে আমরা কি বলছি না প্রোক্যারিওটস উদাহরণ হিসাবে। এবার দেখো যদি কম্পারেটিভলি আমরা ইউক্যারিওটিকের সাথে প্রোক্যারিওটিকের মধ্যে ডিস্টিংগুইশ করি, তাহলে দেখো তুলনামূলকভাবে 10 থেকে 100 হচ্ছে মাইক্রোমিটারের থেকে বেশি হয় সাইজে, ঠিক আছে। আর সুগঠিত নিউক্লিয়াস মানে চারটি কথা আমি তো অলরেডি বলেছি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস্ট আর ক্রোমাটিন জালিকা। আর কোষীয়ঙ্গাণু যদি আমরা দেখি, তাহলে এখানে কি দেখতে পাবো, সমস্ত পর্দাঘেরা কোষীয়ঙ্গাণু থাকবে, রাইবোজোম থাকবে ইটিএস প্রকৃতির। আর যদি আমরা উদাহরণ দেখি, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে একটা জিনিস দেখালে তোমরা ভালো করে বুঝবে যে আমরা অ্যাকর্ডিং টু 5 কিংডম ক্লাসিফিকেশন যদি দেখি, তাহলে মনেরা, দেন হচ্ছে কি তোমরা জানো প্রোটিস্টা, এখান থেকে 3টে ভাগে হয়, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই তো। এবার এই যে দেখো, এই যে তোমার মনেরা, তাই তো, মনেরা হচ্ছে কি তোমার শুধুমাত্র এই মনেরার মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে প্রোক্যারিওটস, আর বাকি উপরে যারা থাকে তারা সবাই ইউক্যারিওটস, মানে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই না, এরা সবাই হচ্ছে কি তোমার ইউক্যারিওটস। দু একটা যদিও পার্থক্য থাকে, তাহলে আমরা এই যে প্রোক্যারিওট ইউক্যারিওটটা বলছি আমরা, তাহলে একটু তোমরা ক্লিয়ার হলে যে মনেরা মানে তোমার রাজ্যভুক্ত যে সমস্ত অর্গানিজমস, তারা সবাই হচ্ছে কি প্রোক্যারিওট, বাকি যারা থাকলো তারা সবাই ইউক্যারিওট, তাই না। যখন আমি এখানে 5 কিংডম ক্লাসিফিকেশন বলছি, তখন আরেকটা জিনিসও তোমরা একটু বুঝে নাও, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কি তোমার এই জায়গাটা থেকে, মানে যারা এই যে যেখানে আমি রেড কালিটা দিলাম, মানে এর থেকে নিচে, মানে প্রোটিস্টা এবং মনেরা, এরা সবাই হচ্ছে তোমার ইউনিসেলুলার, কি হয় না, এরা হচ্ছে কি ইউনিসেলুলার। আর এরা উপরে যারা থাকছে এরা হচ্ছে কি সবাই তোমার হচ্ছে কি মাল্টি সেলুলার, তাই না, মাল্টি সেলুলার। তাহলে আমরা বলতে পারি যারা প্রোক্যারিওট কিংবা মানে যারা হচ্ছে প্রোটিস্টা এবং মনেরা, তারা হচ্ছে কি ইউনিসেলুলার, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এরা হচ্ছে মাল্টি সেলুলার। এটা তোমরা কিন্তু সবাই জানো, কারণ এটা বেসিক জিনিস, ঠিক আছে। এই জন্য আমরা মনেরাকে কি বলছি না প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, প্রোটিস্টাকে বলছি আমরা ইউক্যারিওটিক ইউনিসেলুলার। ওকে, ইউক্যারিওটিক ইউনিসেলুলার মাথা কিন্তু ভালো করে রাখবে, এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে বিভিন্ন জায়গায়, বা এই কনসেপ্টটা থেকেও কিন্তু কোশ্চেন আসে আর কি।
ঠিক আছে, আমরা একটা দেখো ছবির মাধ্যমে ডিস্টিংগুইশ করার চেষ্টা করেছি যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটিকের মধ্যে কি পার্থক্য হয়। তো দেখো একটা আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটাকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তার এই স্ট্রাকচারের হচ্ছে কি প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করব মানে পরের অন্য কোথাও, ঠিক আছে, কারণ এখানে তো আর প্রত্যেকটা গঠন নিয়ে আমি আলোচনা করব না। ঠিক আছে, জাস্ট একটা কম্পারেটিভ স্টাডি করানো হয়েছে যে একটা প্রোক্যারিওটিকের সাথে ইউক্যারিওটিক সেলের মধ্যে কি পার্থক্য। এটা একটা অ্যানিমেল সেল, কি করে বুঝলাম অ্যানিমেল সেল না, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এটা ওভাল শেপের, তাই না, ওভাল, আর যদি এটা যদি প্লান্ট সেল হতো তাহলে হেক্সাগোনাল হতো, তাই না। চলো দেখো নেক্সট, এবারে দেখো এই যে নিউক্লিয়াসের গঠনগত পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু কনসেপ্ট আসে, আমি দেখাবো, নিচের দিকে যাব। ঠিক আছে, তো দেখো নিউক্লিয়াসের গঠনগত পার্থক্য বা নিউক্লিয়ার কম্পোজিশনের মধ্যে কি পার্থক্য দেখা যায়। তো দেখো কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, যেমন আমাদের মস্তিষ্ক হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কাজটাকে কন্ট্রোল করছে, ঠিক একইভাবে একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এই দুটি কোষের নামকরণ করা হয়েছে। এদের প্রধান পার্থক্যগুলো কি কি দেখো। দেখো আমরা নিউক্লিয়ার কম্পোজিশনের ক্ষেত্রে চারটি অংশ তো বললামই, তাই না, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস এবং হচ্ছে কি তোমার নিউক্লিয় রেটিকুলাম। এবারে নিউক্লিয় পর্দা যেটা বলছে যে প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা থাকে না, ফলে জিনগত উপাদান সরাসরি সাইটোপ্লাজমে সংস্পর্শে থাকে। আর ইউক্যারিওটিক কোষে দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়ার পর্দা জিনগত উপাদানকে ঘিরে রাখে, মানে যাতে জিনগত উপাদান সুরক্ষিত থাকে তার জন্য ইউক্যারিওটিক কোষে একক মানে দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয় পর্দা কি করে ওই কাজটা করে থাকে, প্রোটেকশন করে থাকে। এবারে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এই জায়গা থেকে কনসেপ্টটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটাই আমি তোমাদেরকে বেশি হাইলাইট করে দেখাবো। তো দেখো প্রোক্যারিওটিকের ডিএনএ সাধারণত হচ্ছে কি তোমার বৃত্তাকার হয়, এটা তোমরা সবাই জানো, তাই না, মানে সার্কুলার হয় আর কি। যারা প্রোক্যারিওটিক তাদের ক্ষেত্রে যে ডিএনএ যদি স্ট্রাকচারটা দেখি, দেখবে আমরা এই যে একটু আগেই ছবিটা দেখাচ্ছিলাম, এর মাঝখানে যদি তোমরা দেখো তাহলে দেখো এই যে নিউক্লিয়েটটাকে দেখো কেমন হয়েছে, এইভাবে দেখানো হয়েছে। আর কিন্তু আমাদের ক্ষেত্রে যারা ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে তাদের লিনিয়ার হয়, লিনিয়ার টাইপের হয়, সরলরৈখিক হয়, তাই না। তো এই জন্য বলছে যারা প্রোক্যারিওটিক তাদের ক্ষেত্রে ডিএনএটা কি হয়, সার্কুলার টাইপসের হয়। নগ্ন প্রকৃতির, নগ্ন কেন না, যেহেতু হচ্ছে এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। দেখবে এই যে আমি এই যে কথাটা বলছি না, এই কনসেপ্ট থেকে তোমরা জানো মাদ্রাসাতেও কোশ্চেন এসছে, তাই না, মাদ্রাসাতেও কোশ্চেন এসছে, আমি দেখাবো। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে এখানে মনে রাখবে যারা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা বৃত্তাকার বা সার্কুলার লেভেল টাইপের হয়, নগ্ন প্রকৃতির হয়, অর্থাৎ কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, রৈখিক বা লিনিয়ার হয় এবং সেখানে হিস্টোন প্রোটিন থাকে। এই হিস্টোন প্রোটিন এবং লিনিয়ার ডিএনএ একসাথে যুক্ত হয়ে গিয়ে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার ফর্ম করেছে। ঠিক আছে, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার তৈরি করে। এবার দেখো নিউক্লিওলাস, নিউক্লিওলাস কি বলেছে না, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিওলাস থাকে না। যারা প্রোক্যারিওটিক কোষ তাদের ক্ষেত্রে নিউক্লিওলাস থাকে না। ঠিক আছে, এবার ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ভিতর স্পষ্ট এবং সুগঠিত নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস কি জিনিস না, তোমরা জানো যে একটা নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যেটা কনডেন্সড অংশ থাকবে সেটাই হচ্ছে নিউক্লিওলাস। সেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে থাকবে না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকে এবং সেটা দেখো বলছে যে রাইবোজোম তৈরিতে সাহায্য করে। ইউক্যারিওটিক ক্ষেত্রে কি করে না, রাইবোজোম তৈরি করার জন্য সাহায্য করে। ক্লিয়ার, এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। যেটা আমি বললাম যে একটা হচ্ছে প্রোক্যারিওটিকের ডিএনএ টাইপ কেমন হয় না, সার্কুলার হয়, এদের লিনিয়ার হয়, এখানে হিস্টোন প্রোটিন থাকছে, ওদের থাকছে না। এই জন্য প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা নগ্ন প্রকৃতির বা আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি নেকেড প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, যতটা পড়লাম সেখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পারলে তোমরা উত্তর বলবে। ঠিক আছে, কারণ আমি চাই যে সবসময়ের জন্য তোমাদের ইনভলভমেন্ট করাতে ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। আচ্ছা, এটা করবো না কারণ এটা আমি পড়াইনি এখনো। 2 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি। দেখো, আশা করি সবাই তোমরা উত্তর বলতে পারবে, আমার বিশ্বাস। বলেছে যে প্রোক্যারিওটিক এর জিনগত উপাদানকে একটি সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেন নিউক্লিয়েট বলা হয়, তার নিচের কোন বিবৃতিটি সবচেয়ে ভালো ব্যাখ্যা করে। ঠিক আছে, প্রোক্যারিওটিকের জিনগত উপাদানকে কেন আমরা নিউক্লিয়েট বলি, বলো। প্রত্যেকে কিন্তু অ্যান্সার এখানে করতে পারবে এবং আমি দেখতে পাবো। ঠিক আছে।
টাইপ করো, দেখো নিচে টাইপ করা যাচ্ছে, দেখো ইন কল মেসেজ লেখা আছে না, ইন কল মেসেজে গিয়ে তোমরা কিন্তু টাইপ করতে পারো। অনিন্দিতা বলছে ডি, বর্ণ পরিচয় বলছে ডি। বর্ণ পরিচয় বাবা নিজের নামটাকে এড করে নেবে, হ্যাঁ, কারণ সংখ্যাটা যখন বেড়ে যাবে না, আমি কিন্তু মানে কোনো কোড নাম, কোনো ডাক নাম, এগুলো কিন্তু আমি দেখবো না। তোমরা যখন অ্যাপে যারা রেজিস্টার করেছো সেই নামে তোমরা কিন্তু বাবা নামটাকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? কারণ না হলে তোমরা জানো যে আমাদের এই কোর্সে বর্তমানে তোমরা ওই 50-60 জন মতন আছো। এই কোর্সটা দেখবে পরীক্ষা যখন নোটিফিকেশন আসবে এটা 400 জন 500 জন হয়ে যাবে, তাই না? মানে একসাথে 400-500 জন ক্লাস করবে। তো সেখানে আমি প্রত্যেকে কিন্তু নাম না দেখলে তাকে কিন্তু এলাও করবো না ক্লাসে। একটু তোমরা নামগুলো বাবা করে নেবে, তাই না? কারণ এটা সিকিউরিটি পারপাস আছে, তো তো এই জন্য তোমরা কিন্তু নামটাকে এড করে নেবে, কেমন? ওকে ওকে। কারণ দেখো আমাকেও তো একটা মেনটেন করতে হবে না, কে কোন নামে জয়েন করছে, তার তার প্রকৃত নামটাকে এইভাবেই করে এন্ট্রি থাকবে, তাই না? কারণ এখন হচ্ছে কি তোমরা এই 40 মানে 50-60 জন জয়েন করেছো, এটা দেখবে আস্তে আস্তে করে 400-500 জন ছাড়িয়ে যাবে, তাই না? দেখো আমি দেখতে পাচ্ছি 2-1 জন মোটামুটি ডি বলছিল, বাকিরা তোমরা হচ্ছে বি বলছো। দেখো আমি এই কনসেপ্টটা এখনই পড়ালাম। তো দেখো অপশন এ তে বলেছে, দেখো ডিএনএ গঠনে রৈখিক বা তার সাথে কোনো মানে অহিস্টোন নিয়ন্ত্রক প্রোটিন থাকে না। দেখো ডিএনএ গঠনে রৈখিক, আমরা প্রকৃতি কি বলছি, এখানে রৈখিক বলছি, তাহলে এটা কি হবে? নিশ্চয়ই হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কি আমরা দেখলাম যে প্রকৃতির ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার হয়, তাই না? এখানে রৈখিক বলেছে। আচ্ছা সার্কুলার মানে তো রৈখিক ঠিকই আছে, কিন্তু এখানে বলেছে যে তোমার হচ্ছে কি এর সাথে কোনো অহিস্টোন নিয়ন্ত্রক হচ্ছে কি তোমার প্রোটিন যুক্ত থাকে না। আচ্ছা যাই হোক, এটা আমি স্কিপ করলাম। অপশন বি তে চলো। উপাদানগত জিনগত উপাদান কোনো লিপিড দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে না, সরাসরি সাইটোপ্লাজমের সংস্পর্শে থাকে। আচ্ছা একদম। লিনিয়ার মানে রৈখিক নয় বাবা। লিনিয়ার মানে হচ্ছে কি তোমার, লিনিয়ার মানে কি বলবো, যারা হচ্ছে কি তোমার সোজা আর কি, ঠিক আছে? রৈখিক মানে হচ্ছে কি তোমার, এই রৈখিক মানে লিনিয়ার, দাঁড়া দাঁড়া। সার্কুলার মানে কি? সার্কুলার মানে হচ্ছে কি তোমার বৃত্তাকার। বৃত্তাকার, হ্যাঁ। আর রৈখিক, সার্কুলার মানে বৃত্তাকার, রৈখিক মানে তো স্যার লিনিয়ারই তো। হ্যাঁ রৈখিক মানে লিনিয়ার, একদম একদম। বাংলা আমার মনে হয় ইংলিশের কোশ্চেনটা দেখালে ভালো হতো। যাই হোক, তাহলে এটা এই কারণে হলো না, কারণ যেহেতু হচ্ছে কি এটা লিনিয়ার, কিন্তু আমাদের যেহেতু প্রকৃতির ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি হয় না, সার্কুলার হয়, তাহলে এটা বাদ চলে গেল। দেখো আবার দেখো, এবার কি বলেছে না, জিনগত উপাদানটি কোনো, আচ্ছা এটা আমি পড়লাম। এবারে নেক্সট বলেছে প্রকৃতি কোষগুলি দ্বিসূত্রক ডিএনএর পরিবর্তে আরএনএ কে তাদের প্রাথমিক জিনগত ব্লুপ্রিন্ট হিসাবে ব্যবহার করে। এই ধরনের আমরা কোনো কথাই পড়লাম না। বি বলেছে নিউক্লিয়েটে কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনো মূল বিপাকীয় জিন থাকে না, কেবল অতিরিক্ত এক্সট্রা ক্রোমোজোমাল প্লাজমিড থাকে, তাই না? দেখো তাহলে ইউপিএসসি যদি পরীক্ষার যদি প্রশ্ন হয় তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। এবারে তোমাদের কনফিউজিং হবে যে কোনটা উত্তর হবে কোনটা উত্তর হবে না, তাই না? কোনটা অ্যান্সার হবে কোনটা হবে না। তাহলে তোমরা ম্যাক্সিমাম জন উত্তর কি বলেছো তোমরা দেখি। আমি যদি প্রত্যেকের উত্তরকে যদি অ্যানালাইসিস করি তাহলে ম্যাক্সিমাম কিন্তু অপশন বি বলেছে, তাই না? ম্যাক্সিমাম জন কি বলেছে? অপশন বি বলেছে। দেখো বি বলেছে কি, দেখো জিনগত উপাদানটি কোনো লিপিড দ্বিস্তর বিশিষ্ট নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে না, একদম ঠিক। সরাসরি সাইটোপ্লাজমের সংস্পর্শে আসে, এই জন্য তো নেকেট, তাই না? এই জন্য নেকেট বা সুগঠিত নয়, কারণ সেটা উন্মুক্ত থাকছে, কোনো সুরক্ষা নেই তার। কিন্তু যেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখলে আমরা কি দেখতে পাবো না, সেটা একটা পর্দা ঘেরা মানে প্রোটেকশনে থাকছে, তাই না? তো এই জন্য অপশন বি যারা বলেছো একদম সঠিক উত্তর এখানে বলেছো। এটাই হচ্ছে ইউপিএসসির মানে পরীক্ষার হচ্ছে কি তোমার মজা আর কি। তাহলে এই ধরনের যার কনসেপ্ট থাকবে সেই একমাত্র সঠিক উত্তর দিতে পারবে, বাকিরা কিন্তু ভুল করে দেবে। চলো এবার দেখো আমি আজকে যেটা পড়ালাম তার উপর ভিত্তি করে আর কিছু যদি কোশ্চেন থাকে, হ্যাঁ আছে। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 4 এরটা কর। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে নিচের কোষীয় বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করুন, দিয়ে বলেছে কয়টি হচ্ছে উপস্থিত থাকে। দেখি কতজন ঠিক বলতে পারে। না এটাও যদিও সরাসরি আছে পড়ানোর মধ্যে নেই,
আমি এটা স্কিপ করে দিচ্ছি, কারণ অনেকেরই অসুবিধা হবে, বলে স্যার তো আপনি পড়াননি। আচ্ছা, স্যার 2 নাম্বার আর 3 নাম্বার হবে স্যার আগেরটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখিয়ে দিই। চলো এবারে দেখো এই কোশ্চেনটা করো, কোশ্চেন নাম্বার 10। এটা এটা কিন্তু আমরা পড়ালাম একবার। কোশ্চেন নাম্বার 10 পড়ো, কোশ্চেন নাম্বার 10 সবাই করো, কোশ্চেন নাম্বার 10 সবাই করো। বলেছে ইউক্যারিওটিক কোষগুলি কেন সাধারণত প্রোক্যারিওটিকের তুলনায় আকারে উল্লেখযোগ্যভাবে বড় হতে পারে? ঠিক আছে, কেন বড় হতে পারে? রুম্পা বলছে সি। আচ্ছা নেক্সট, শ্রেয়সী বলেছে বি, সি, শ্রেয়সীও সি, অরূপ সি, অনিন্দিতা সি, সন্দীপন সি, সৌমাল্য সি, রেলি সি, অগ্নিক সি, অভগ্না সি, রুমিতা সি, বিপ্লব সি, মনীষা সি। আচ্ছা সবাই সি বলেছে। আচ্ছা তোমরা যারা ক্লাস করছো না, তোমাদেরকে একটু অবগত করে দিচ্ছি, আমরা 11-12টা কিন্তু এই প্যাটার্নে কোশ্চেনটা করবো, হ্যাঁ মানে পড়াবো আর কি। আর 9-10টা যেমন করে বেসিক যেমন কোশ্চেন হয় তেমন পড়াবো, তাহলে দুটো কি হবে, একটা ব্যালেন্স হয়ে যাবে, বেসিক প্লাস অ্যাডভান্স। ঠিক আছে, না বুঝতে পারলে না? 9-10-এর ক্ষেত্রে হচ্ছে কি মানে নর্মালি কোশ্চেনগুলো করবো, আর এখানে এই ধরনের কোশ্চেনগুলো করবো। ঠিক আছে, আচ্ছা আঙ্গিক, আচ্ছা আঙ্গিক, ওকে, অগ্নিক নয়। হ্যাঁ, এখানে না অ্যান্সার গুলো মানে দিতে গেলে অনেক মানে ঝকমারি আর কি। আগে মানে টিচমিনটা খুব সহজে অ্যান্সার দেওয়া যেত। দেখো টিচমিন্ট হচ্ছে কি থার্ড পার্টি অ্যাপ, তাই না? তো সেটা হচ্ছে কি আমরা যার কাছে নিচ্ছিলাম তারা তো দেখবে স্টুডেন্টের কাছে টাকা ক্লেম করছিল, আর এটা আমরা অলরেডি কিনেছি। এই যে গুগল মিটটা অলরেডি হচ্ছে কি আমাদের অ্যাপের সাথে আমাদের কেনা হয়েছে। ঠিক আছে, এখানে অনেক নাম্বার অফ স্টুডেন্ট জয়েন করতে পারে একসাথে, তো ওতে হচ্ছে কি এখানে আর ওই ঝুঁকিটা নেই, বুঝতে পারলে? তো এই জন্য হচ্ছে কি ওদের কাছে মেটেরিয়ালগুলো সব চলে যাচ্ছিল, আর ওরা স্টুডেন্টের কাছে মানে টাকা ক্লেম করছিল, বুঝতে পারলে? যাই হোক, এটা যদি তোমরা কেউ ল্যাপটপ বা ডেস্কটপে যদি ক্লাস করো তাহলে মোবাইলের মতন এত কষ্ট হবে না, বুঝতে পারলে? যাই হোক, দেখো তাহলে দেখো ভালো করে শোনো, তাহলে তোমরা বলছো সি। দেখো ইউক্যারিওটিক তুলনামূলকভাবে সাইজে বড় হয়, প্রোক্যারিওটিকগুলো সাইজে ছোট হয়। তো দেখো এখানে ইউক্যারিওটিকে একটি বহিরাগত কোষীয় কোষপ্রাচীর থাকে যা মাইক্রো মলিকুলের জন্য সম্পূর্ণ ভেদ্য, ফলে এটি ব্যাপনের সীমাবদ্ধতা এড়াতে পারে। আচ্ছা অপশন বি বলেছে যে ইউক্যারিওটিক কোষগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় সাইটোপ্লাজম প্রভাবের উপর নির্ভর করে, যা সক্রিয় পরিবহন ব্যবস্থার চেয়ে তোমার দূর পালনায় দ্রুত কাজ করে। অপশন সি বলেছে ইউক্যারিওটিক পর্দাকার অঙ্গাণুগুলোর উপস্থিতি ইউক্যারিওটিক কোষকে তার ভিতরের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে আলাদা কামরায় সম্পন্ন করার সুবিধা দেয়, যা পৃষ্ঠতল এবং আয়তনের ব্যাপনগত সীমাটা দূর করে। আর ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজম থাকে না, যা যা ফলে তোমার হচ্ছে কি একদম সি ঠিক হবে। ঠিক আছে, তাই না? অপশন সি এরটাই যারা বলেছো যে ইউক্যারিওটিক কোষ সাইজে বড় হয় প্রোক্যারিওটিকের তুলনায়, তো এটা কারণ হচ্ছে কি ইউক্যারিওটিক কোষের যারা মানে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে, তাই না, তারা হচ্ছে কি বিভিন্ন যেহেতু জৈব রাসায়নিক প্রক্রিয়াতে তারা পার্টিসিপেট করে, তো তাদের জন্য আলাদা আলাদা কি লাগবে না, আলাদা আলাদা কম্পার্টমেন্ট লাগবে। ঠিক আছে, তো তাদের জন্য সেখানে পৃষ্ঠতল আয়তনের হচ্ছে ব্যাপনগত সীমাবদ্ধতা এইগুলোকে যাতে দূর করে, তো এই জন্য হচ্ছে কি আমরা সাইজের দিক থেকে ইউক্যারিওটিকের সাইজ হচ্ছে কি বেশি বড় দেখতে পাই, আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ছোট দেখতে পাই। ঠিক আছে, তাহলে অপশন সিটাই ঠিক আছে। চল এবারে আর কিছু কোশ্চেন করানোর আগে আর একটু থিওরিটা করিয়ে দিই, তারপরে আমি সেখান থেকে কোশ্চেন করাচ্ছি। ঠিক আছে, চল দেখো আমি কিন্তু এইবার ইন 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 কল মেসেজ বলে দেখো নিচে লেখা আছে ইন কল মেসেজ, ইন কল মেসেজ। ঠিক আছে, দেখো এবারে কি বলছে, দেখো কোষ প্রাচীরের কি বলেছে না, কোষ প্রাচীরের উপাদান, দেখো কোষ প্রাচীরের উপাদান ও গঠন। ঠিক আছে, কোষ প্রাচীরের উপাদান এবং গঠন, দেখো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই কোষ প্রাচীর পাওয়া যেতে পারে, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে তোমার হচ্ছে কি প্রোক্যারিওটিকে যেমন থাকে ইউক্যারিওটিকে থাকে, তবে ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রাণী কোষে থাকে না, এটা কিন্তু ব্যতিক্রম। আর যাদের ক্ষেত্রে থাকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে তাদের আবার গঠনগত উপাদানের আমরা একটু পার্থক্য দেখতে পাই,
তাই না? উপাদানের দিক থেকে এদের তফাৎ আমরা দেখতে পাই। দেখো এবার দেখো বলছে প্রোক্যারিওটিকের কোষ প্রাচীর, ভালো করে শুনবে। তো যেমন হচ্ছে কি যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, তাহলে কোষ প্রাচীরের যে মূল উপাদান সেটাকে আমরা কি জানি, সেটাকে বলা হচ্ছে কি পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড বা মিউরিন, তাই না? এবার এটা আবার দুটো উপাদান নিয়ে গঠিত হয়, তোমরা সবাই জানো। একটা আছে দেখো এটি মূলত অ্যামিনো অ্যাসিড এবং শর্করা। শর্করা আবার দুটো টাইপস হয়, একটা এনএজি এনএএম। এনএজি প্রোনাম আর এনএএম প্রোনাম তোমরা সবাই জানো। এন এসিটাইল গ্লুকোসামাইন এবং এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, এগুলো আমরা ইন ডিটেলস পড়বো আর কি, আমাদের আলাদা জায়গায় সিলেবাসে রয়েছে, সেগুলো পড়াবো। শুধু এইটুকু মনে রাখো যে এই যে একদম একদম বলেছে অনিন্দিতা, ঠিকই বলেছে। ফাঙ্গাসের ক্ষেত্রে কাইটিন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন, প্লান্টের ক্ষেত্রে মেন কম্পোনেন্টটা সেলুলোজ। তো দেখো এই যে পেপটাইডোগ্লাইকেনের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে দুটো উপাদান থাকছে এখানে, মানে অ্যামিনো অ্যাসিড এবং শর্করা। শর্করা দুটো টাইপস থাকে, এনএজি এবং এনএ, এদের পলিমার। এবারে ব্যতিক্রম হিসাবে আমরা দেখতে পাই, দেখো আর্কিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে না, তার বদলে সিউডো পেপটাইডোগ্লাইকেন থাকে। ঠিক আছে, সিউডো পেপটাইডোগ্লাইকেন বা প্রোটিন দেখতে পাই, পাওয়া যায় কার ক্ষেত্রে না, আর্কিয়া তোমরা জানো নিশ্চয়ই, আর্কিয়ার নাম শুনেছো, তাই তো? আমরা মনে রাখে ভাগ করবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা এবার দেখো এই যে একটু আগেই যে মানে অনিন্দিতা বলছিল তো উপাদানগুলো, তো দেখো একটা দেখো আমরা যদি তিনটে সেলকে রেখেছি, এটা অ্যানিমেল সেল, এটা প্লান্ট সেল, একটা হচ্ছে ফাঙ্গাল সেল। তো অ্যানিমেল সেলের ক্ষেত্রে যেহেতু সেল মেমব্রেন থাকে, সেল ওয়াল কিন্তু অ্যাবসেন্ট, সেল ওয়াল অ্যাবসেন্ট। ওকে, আচ্ছা এবারে প্লান্ট সেলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সেল মেমব্রেন, সিএম। সেল মেমব্রেনের বাইরে হচ্ছে দেখো সেল ওয়াল থাকছে, এবং সেল ওয়ালের ক্ষেত্রে দেখো তিনটি আমরা লেয়ার দেখতে পাই। একটা আছে তোমার প্রাইমারি ওয়াল, মিডিল ল্যামেলা, এবং হচ্ছে কি তোমার আর থাকবে সেকেন্ডারি ওয়াল। আর এই যে দেখতে পাচ্ছ এই যে উপাদানটা কি থাকছে না, সেলুলোজটা মেনলি, আরো থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, তাই না, সুবেরিন, লিগনিন। তো এই সেলুলোজটা হচ্ছে কি তোমার মেন কম্পোনেন্ট, মূল উপাদানটা হচ্ছে কি থাকবে না, সেলুলোজ। আচ্ছা ফাঙ্গাল সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, দিস ইজ দ্য সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তার বাইরে দেখতে পাচ্ছ এই যে কাইটিন, তাই না, কাইটিন, তার সাথে দেখো বিটা গ্লুকেন্স, এবং তার বাইরে দিকে থাকছে দেখো তোমার মেনোপ্রোটিনস, একটা লেয়ার থাকছে আর কি। তাহলে এগুলো হচ্ছে কি আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিফারেন্স দেখতে পাচ্ছি প্লান্ট সেল বা ফাঙ্গাল সেল। আর তোমার অ্যালগাল সেলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, তাই না, স্পেশালাইজ কিছু কম্পোনেন্ট, সেগুলো আমরা আলাদা করে পড়বো আর কি। যেহেতু এটা জেনারেল মানে সেলের ক্ষেত্রে জেনারেল যেটা মানে সেল, এই জন্য হচ্ছে কি আমাদের এই জিনিসগুলোকে জাস্ট মনে রাখতে হবে। এবারে ভালো করে শোনো, ইউক্যারিওটিক কোষ প্রাচীর যদি আমরা দেখি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো সেলুলোজ থাকছে, মানে উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দিয়ে গঠিত হয়। ছত্রাকের ক্ষেত্রে কাইটিন, যেটা হচ্ছে একটা তোমার হচ্ছে কি জটিল শর্করা দিয়ে গঠিত হচ্ছে, তাই না। এবং হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাই কেবল প্লাজমা মেমব্রেন থাকে, নো সেলুয়াল, তাই না, নো সেলুয়াল হচ্ছে কি তোমার প্রেজেন্ট, সেলুয়াল হচ্ছে কি তোমার থাকবে না। এবারে অবভিয়াসলি যখন আমরা পড়াচ্ছি মানে এই জায়গাটা তোমাদেরকে দেখাতেই হবে, নিউক্লিয় পর্দা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অনুপস্থিত থাকে, এদের ক্ষেত্রে উপস্থিত থাকে, এবং সেটা নিউক্লিয় পর্দা দ্বিস্তর বিশিষ্ট হয়। ডিএনএর ক্ষেত্রে তোমরা নিজেরাই বললে যে এটা আছে কি তোমার বৃত্তাকার বা সার্কুলার, নগ্ন, নগ্ন মানে নেকেড আর কি, নেকেড, ঠিক আছে, আর নেকেড কন্ডিশনে থাকবে। আর এটা হচ্ছে তোমার লিনিয়ার মানে রৈখিক, আর হিস্টোন প্রোটিন যুক্ত হবে। নিউক্লিওলাস এখানে থাকবে না, এখানে থাকবে। কোষ প্রাচীর যদি উপাদান দেখি পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন, উদ্ভিদ কোষ হলে সেলুলোজ, প্রাণী ছত্রাক হলে কাইটিন। অতিরিক্ত ডিএনএ প্লাজমিড থাকে, যেটা হচ্ছে কি তোমার এক্সট্রা ক্রোমোজোমাল মানে ইনহেরিটেন্স হিসাবে কাজ করে, তাই না, এক্সট্রা ক্রোমোজোম হিসাবে প্লাজমিড থাকছে। আর এখানে ক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়া কিংবা ক্লোরোপ্লাস্টের মধ্যে তার নিজস্ব কিছু ডিএনএ থাকে। এই জন্য আমরা এই দুটো কোষীয় অঙ্গাণুকে সেমি অটোনমাস বা অর্ধ তোমার হচ্ছে কি স্বয়ংক্রিয় কোষীয় অঙ্গাণু আমরা বলি। প্রাণী কোষে উপস্থিতি যদি দেখি আমরা, তাহলে প্রযোজ্য নয়, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে। আর এখানে হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর হচ্ছে সম্পূর্ণ অনুপস্থিত। ঠিক আছে, চলো তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি কম্পারেটিভ স্টাডি কার ক্ষেত্রে না, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ নোটস আমরা করে দিয়েছি, এটা মনে রাখার জন্য, যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের যে পেপটাইডোগ্লাইকেন স্তরটি কতটা পুরু তার উপর ভিত্তি করে একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি একটা রঞ্জক ডিসকভার করেছিলেন, তার নাম হচ্ছে কি গ্রাম রঞ্জক বা গ্রাম পিগমেন্ট। তো সেই পিগমেন্টে কারা পিগমেন্টেড হবে বা কারা পিগমেন্টেড হবে না তার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
যারা গ্রাম পজিটিভ তাদের ক্ষেত্রে স্তরটা পুরু থাকে, আর যারা গ্রাম নেগেটিভ তাদের স্তরটা হচ্ছে কি তোমার পাতলা স্তর থাকে এবং বাইরে লাইপোপলিস্যাকারাইড থাকে আর কি। ঠিক আছে, তো যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমরা নিশ্চয়ই সবাই জানো যে তারা কি বর্ণ ধারণ করে, একটু তোমরা কমেন্টে জানাও। তো তোমরা বল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং এ কি কালার নেবে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং এ কি কালার নেবে? দেখি কে কতটা মনে রাখতে পেরেছো, কে কতটা মনে রাখতে পেরেছো। গ্রাম পজিটিভ ক্রিস্টাল ভায়োলেট নেবে, আর গ্রাম নেগেটিভ কিছুই নেবে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে বলেছে যে ক্রিস্টাল ভায়োলেট। আচ্ছা আচ্ছা, আর দেখি কে কি বলতে পারে। সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো। দেখো, প্রথম কথা হচ্ছে কি, যারা গ্রাম পজিটিভ আমরা এই কারণে বলছি, গ্রাম পজিটিভ যারা আছে কি তারা কি কালার নেবে, তারা হচ্ছে কি তোমার, তারা নেবে হচ্ছে কি তোমার মানে যে স্যাফরানিন যেটা, তাই না, তোমার হচ্ছে কি ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের যে কালারটা সেটা হচ্ছে কি তোমার ভায়োলেট কালার, মানে বেগুনি কালার নেবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে গ্রাম পজিটিভ সেটা হচ্ছে কি তোমার স্যাফরানিনের কালার নেবে, সেটা হচ্ছে কি তোমার পিঙ্ক বলতে পারো, তাই না। তো সেক্ষেত্রে যারা তোমরা হচ্ছে কি বলেছো, আমি দেখতে পাচ্ছি গ্রাম নেগেটিভ বলছে স্যাফরানিন, একদম ঠিক, আর গ্রাম পজিটিভ হচ্ছে কি তোমার ক্রিস্টাল ভায়োলেট, একদম ঠিক বলেছো, তাই না। এটা কে কে হাতে নাতে করেছো একটু জানাও তো। করেছো, হাতে নাতে করেছো, বাহ সুন্দর। দেখো তাহলে এটা খুব সুন্দর পরীক্ষা, এরপর ভিত্তি করে আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভকে আমরা আলাদা করি। ঠিক আছে, চলো এবারে কে কতটা বুঝতে পেরেছো, আমি আর এখান থেকে আর পড়াচ্ছি না, কয়েকটা কোশ্চেন করে দিচ্ছি। ঠিক আছে, বাকি হচ্ছে কি আমরা এই যে কোর্স পর্দাটা আমরা পরের দিন থেকে শুরু করব। এখন যতটা আমরা পড়লাম না ওখান থেকে কিছু কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরাসরি তোমাদের সাথেই করাবো। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো চটপট করে। ফার্স্ট কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো। অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট কিন্তু করতে হবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এখনো উত্তর পেলাম না আমি। এই তো প্রথমে সৌমাল্য বলেছে বি, রীতা বলেছে বি, সৌমাল্য তরফদার বলেছে আবার বি। আচ্ছা, বাকিরা অরিন্দম বলেছে বি, রুম্পা বলেছে বি, সন্দীপন বি, বিষ্ণু বি, দেবিকা বি। আচ্ছা, আগে উত্তরটা ঠিক হচ্ছে কিনা দেখতে হবে কি। সবাই কিন্তু পড়ে করবে, হ্যাঁ, কারো উত্তর কেউ একটা দিয়ে দিল বলে আমি বি বলবো সেটা নয়, কারণ এটা ইউপিএসসি প্যাটার্ন তো। আচ্ছা, এই দেখো শিল্পা বলেছে এ, কেবল একটি। আচ্ছা দেখো ভালো করে শোনো, তাহলে আমরা কি বললাম, বলছে প্রকৃত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো পেপটাইডোগ্লাইকেন, যা মূলত পর্যায়ক্রমিক এনএজি এবং এনএম এর হচ্ছে কি এককের একটি পলিমার। আচ্ছা, আর্কিয়ার কোষ প্রাচীরে একটি প্রকৃত পেপটাইডোজ থাকে, তাই না, যা তার চরম হাইড্রোথার্মাল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। আচ্ছা, এবার বলছে ছত্রাকের কোষ প্রাচীর উদ্ভিদের কোষ প্রাচীরের সাথে রাসায়নিকভাবে সম্পূর্ণ অভিন্ন, কারণ উভয়ই একচেটিয়া ভাবে শাখাহীন গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত, তাই না। একদম, তাহলে আর্কিয়ার ক্ষেত্রে সিউডো থাকে না, সিউডো, তাহলে অপশন হচ্ছে কি তোমার বি এরটা বাদ চলে গেল, তাহলে অপশন বি বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে কি অপশন সিটাও বাদ চলে গেল, অপশন ডিটাও বাদ চলে গেল, তাই তো।
অপশন সিটা ডিটা বাদ চলে গেল, বাকি থাকলো এ আর বি, বাকি থাকলো এ আর বি। এবারে তোমরা বলছো যে স্যার বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? আচ্ছা, এখন অনেকেই আবার এ বলছে, অনেকেই আবার এ বলছে, কি ব্যাপার? এতক্ষণ সবাই বলছিল বি। দেখো, প্রথম কথা হচ্ছে কি ইউপিএসসি বেটার, তাই তো? তো এই জন্য হচ্ছে কি আমাদেরকে একটু ভেবে বুঝে উত্তর দিতে হবে, তাই না? আমি তোমাদেরকে যেটা করাচ্ছি দেখবে তোমাদের কনসেপ্টটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য একটু ভেবে চিন্তে উত্তরটা দেবে আর কি। এখানে তো এই হবে, এটাই অভিন্নটা আমরা বেশিরভাগ দেখিনি, যেটা ভিন্ন দেখেছি দেখো। মনে হয় যতদূর। দেখো এবারে হচ্ছে কি, দেখো বলেছি যে কোনটা সঠিক আর কি, বিবেচনা করতে করতে কোনটা সঠিক, এই যে সঠিক। তাহলে এখানে দেখো প্রথমেটা তো ঠিকই আছে, এটাতে কোনো ভুল নেই। আর একটা দেখো, এই যে ছত্রাকের কোষপ্রাচীরের উদ্ভিদের কোষপ্রাচীরের রাসায়নিকভাবে সম্পূর্ণ অভিন্ন, মানে আলাদা, ঠিক, এটা ঠিক। কারণ উভয়ই একচেটিয়া ভাবে শাখাহীন গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত, তাই না? তাহলে এই যে অপশন ডি এরটা ক্ষেত্রে অপশন মানে থ্রিটা যে বলেছে, এটাকে আমরা কি সঠিক বলবো? কারণ ছত্রাকের কোষপ্রাচীরে উদ্ভিদের কোষপ্রাচীরের সাথে রাসায়নিকভাবে অভিন্ন, তবে উভয়ই কিন্তু গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ এবং ছত্রাকের ক্ষেত্রে কাইটিন, যা গ্লুকোজের একটি পরিবর্তিত রূপ। তাই আমরা সরাসরি রাসায়নিকভাবে সম্পূর্ণ অভিন্ন বলাটা কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, তাই না? কিন্তু কাঠামোগত তারা পলিস্যাকারাইড। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, দেখো আমরা এইটাকে সঠিক বলে কি ধরে নেব? কারণ এটাকে আমরা সঠিক বলে ধরে নিব না, তাই না? এটাকে আমরা সঠিকভাবে ধরে নেব না, তাই তো? এবং আরেকটা যে বলেছি একচেটিয়া ভাবে শাখাহীন গ্লুকোজ পলিমার, এটাও কিন্তু আমরা সঠিক হিসাবে ধরে নিতে পারবো না, তাই না? তাহলে দেখো, দাঁড়াও, তাহলে এটাকে হচ্ছে কি তোমরা কনসিডার করছো কি হিসাবে? দেখো, ছত্রাকের কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীরের সাথে রাসায়নিকভাবে যেহেতু হচ্ছে কি তোমার সম্পূর্ণ অভিন্ন, কারণ উভয়ই একচেটিয়া ভাবে শাখাহীন গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত। দেখো, সরাসরি গ্লুকোজ না থাকলেও, আমি পরে ফোন করছি, ক্লাস নিচ্ছি, সরাসরি গ্লুকোজ না থাকলেও মানে পলিস্যাকারাইডের উপাদান নিয়ে কিন্তু গঠিত হচ্ছে, তাই না? তো এটাকে কিন্তু আমরা অর্ধ সত্য বা মানে কার্বনের পলিমার বলতে পারি, গ্লুকোজের পলিমার বলতে পারি, কিন্তু মানে কার্বনের পলিমার বলতে পারি, গ্লুকোজের পলিমার হয়তো নাও বলতে পারি। তো সেই জন্য এটাকে আমরা মানে সঠিক হিসাবে নেব না ভুল হিসাবে, মানে ভুল হিসাবে না, তাই না? যদি আমরা ভালো করে দেখি তাহলে ছত্রাকের কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীরের সাথে রাসায়নিকভাবে কিন্তু অভিন্ন নয়, তাই না? তবে হচ্ছে কি উভয়ে গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত হচ্ছে যেহেতু, তাহলে আমরা কিন্তু এটাকেও সঠিক হিসাবে ধরে নিতে পারি, তাই না? তাহলে এটা কিন্তু তোমরা অপশন বি যারা বলেছিলে এটা সঠিকই হবে। আমি সবটাই চেক করে দেখলাম, এটা কিন্তু অপশন বিটাই কিন্তু আপাতত সঠিক হবে, ঠিক আছে? কারো কিছু ডাউট, কারো কিছু সমস্যা আছে বলো? হ্যাঁ, কিন্তু সেটা তো ওয়ান টাইপ হচ্ছে কি তোমার কার্বনেরই পলিমার না, যেহেতু হচ্ছে কি আমি তো বললাম গ্লুকোজ পলিমার দ্বারা গঠিত, সেটা উদ্ভিদের ক্ষেত্রে, তাই না? যেটা সেলুলোজ তৈরি করছে, আর উদ্ভিদ ছত্রাক ক্ষেত্রে কাইটিন, যেটা কিন্তু গ্লুকোজের একটা পরিবর্তিত রূপ, তাই না? একদম একদম। তো এটা তোমরা তোমরা কিন্তু অপশন বি এরটাই কিন্তু করো, মানে দুটোই কিন্তু ঠিক করো, ঠিক আছে? যদিও একটু মনে হচ্ছে যে পেঁচানো, কিন্তু এটা কিন্তু আমাদেরকে সঠিক হিসাবে করতেই হবে, আর কোনো উপায় নেই। চলো কোশ্চেন নাম্বার আবার হচ্ছে কি, দেখো আমরা পরেরটার দিকে যাই। দুয়েরটা তো হয়ে গেছে, তাই তো? দুয়েরটা হয়ে গেছে, এবারে তিনেরটা বলো তোমরা। একটু আগেই তোমরা বলছিলে, দেখো তিনের দাগের কোশ্চেন, চটপট তাড়াতাড়ি তিনের দাগে করো। চটপট করো।
আমি দেখতে পাচ্ছি সিও বলছে আবার এও বলছে, তাই তো? এও বলছে সিও বলছে। সিটা ম্যাক্সিমাম জন বলছে, এটা একজন বলছে সঙ্গীতা। দেখো তাহলে এখানে বলেছে দেখো যে প্রোক্যারিওটিকের গ্রাম স্টেনিং পদ্ধতির প্রসঙ্গে নিচের কোনটি বিবৃতিগুলি বিবেচনা করুন, দিয়ে তারপরে বলছে কোনটা সঠিক। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভাইরাস রঞ্জক ধরে রাখে মূলত তাদের কোষপ্রাচীরে পেপটাইডগ্লাইকেনের একটি পুরু প্রোসলিন স্তর থাকার কারণে। ঠিক আছে, গ্রাম পজিটিভ যারা ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক ধরে রাখে। আচ্ছা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটি অসমমিত বহিরাগত পর্দা থাকে যা লিপোপলিস্যাকারাইড দ্বারা গঠিত এবং এটি তাদের নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করে, তাই না? এখানে সি আর এর মধ্যে একটা কনফিউশন চলছে। দেখো যারা সি বলেছো একদম সঠিক, কারণ দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক আছে, তাই না? আমি দেখতে পাচ্ছি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেহেতু ক্রিস্টাল ভায়োলেটটাকে ধরে রাখছে বলে ক্রিস্টাল ভায়োলেটের কালার যেমন তেমন দেখাচ্ছে, কারণ হচ্ছে পেপটাইডগ্লাইকেনটা পুরু থাকে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো বাইরে একটা লেয়ার থাকে, বহিরাগত একটা পর্দা থাকে, যেটাকে আমরা লিপোপলিস্যাকারাইডের লেয়ার বলি, এটাকে কোষ পর্দা বলি, এবং এটির ক্ষেত্রে কিছু তোমরা জানো নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করে, তাই না? একদম। তাহলে অপশন হচ্ছে কি তোমার A1 এবং 2 দুটোই কিন্তু ঠিক আছে, দুটো স্টেটমেন্টই ঠিক আছে। তো যারা সি বলেছো তারা কিন্তু সঠিক উত্তর বলেছো। যদি ইউপিএসসি লেভেলের পরীক্ষাটা এরকম করে হয় তাহলে তাও তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর যদি এখানে অ্যাডভান্স কোশ্চেন তুমি প্র্যাকটিস করছো মানে তোমার বেসিক কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে ক্লাসটাকে এইখানে সমাপ্ত করছি। আমরা এইভাবেই পড়বো, এইভাবেই চলবো। এবারে তোমাদের যদি কিছু সাজেশন থাকে বা বলার থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবেই হাঁটবো আস্তে আস্তে করে, বেশি স্পিডে যাব না। এইভাবেই আমরা কোশ্চেন অ্যান্সার সঙ্গে থিওরি ভালোভাবে আলোচনা করে এগোবো, ঠিক আছে তো? ঠিক আছে, একটু তোমরা রিভিউ জানো ক্লাসের যে ঠিক আছে কিনা বা কোনো সংযোজন কিনা। আর হ্যাঁ, আরেকটা শোনো, এই যে ক্লাসটা করালাম এর উপর ভিত্তি করে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি আমি ওয়েবসাইটে, দেখো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে গেলে এই যে দেখতো প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটে গেলে তোমরা প্র্যাকটিস সেট দেখতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস সেটে গেলে তোমরা প্র্যাকটিস সেট দেখতে পারো। বুঝতে পেরেছো তো? তোমরা কিন্তু সবাই সাবমিট করবে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে দেখবে আজকে যেটা পড়ালাম সেখানে চলে আসবে এখানে। এই যে দেখো আজকে যেটা পড়ালাম যে আলট্রা স্ট্রাকচার এন্ড কেমিক্যাল কম্পোজিশন, তাই না? বা তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল, এই যে দেখতে পাচ্ছ এইখানে। ধরো আমি ক্লিক করবো কি এখানে, দেখো ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এটা আমার খুলে গেল। যাই হোক, এই যে তোমাদের কোথায় ছিল, তোমাদের এখানে ছিল, দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো প্র্যাকটিস সেটে যাও, ধরো এই যে গেলে এখানেও দেখো তোমার হাই লেভেলে কোশ্চেন আছে। ধরো এই যে করালাম, তাই না? এই যে করালাম তোমাকে, যে কোনো একটা খোলো। আচ্ছা, আমি এটা বটনটা দিয়ে দেবো আমি। তো এখানে যদি তুমি হচ্ছে কি ওপেন করো যে কোনো একটা কোশ্চেন, ঠিক আছে, তাহলে দেখবে ইউপিএসসি লেভেলের মতনই কোশ্চেনগুলো সব করা আছে, ঠিক আছে? ইউপিএসসি লেভেলের মতনই কোশ্চেন করা আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো তোমরা? বাংলা ইংরেজি দুটো ভাষায় করা আছে। প্র্যাকটিস সেট আর মক টেস্ট এই দুটো কি আলাদা সেকশন করে? হ্যাঁ, প্র্যাকটিস সেট মানে ধরো এই যে ক্লাসটা হলো, এই যে আজকে যে ক্লাসটা হলো এর উপরে ভিত্তি করে প্র্যাকটিস সেট। আর মক টেস্ট মানে ধরো একটা পুরো চ্যাপ্টার বা পুরো সিলেবাস বা পুরো বোটানি বা পুরো জুলজি, এগুলোকে মক টেস্ট বলা হয়। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মক টেস্ট এন্ড প্র্যাকটিস সেট, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে একটা ক্লাসের উপর ভিত্তি করে হচ্ছে প্র্যাকটিস সেট, আর পুরো হচ্ছে কি তোমার চ্যাপ্টার বা অনেকগুলো হচ্ছে কি তোমার বোটানি পুরো বা বোটানি জুলজি পুরো, সেটাকে নিয়ে মক টেস্ট হবে। যখন আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো তখন হচ্ছে কি এর উপরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, সব ঠিক আছে। চলো এতটাই।